হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCC3 পেপারটি রয়েছে, এবং তোমরা যারা পাশে বা জেনারেলে পড়ছো, তোমাদের যে MDC3 বা অন্যান্য ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ছো, তোমাদের যে CC3 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মৌর্য যুগের অর্থনীতি। মৌর্য যুগের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য বা কর ব্যবস্থার উল্লেখ করে মৌর্য সাম্রাজ্যের অর্থনীতির প্রধান দিকগুলি আলোচনা করো। এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে এর যে উত্তর বা অ্যান্সার শিট আছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এই প্রশ্নটি 20 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের যে সাজেশন আমি দিয়েছি সেই সাজেশনে মৌর্য সাম্রাজ্য থেকে দুটি প্রশ্ন তোমাদের, এক মৌর্য যুগের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য এবং দুই মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। তা আমি ইতিমধ্যে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে একটি ভিডিও ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছি। এখন আলোচনা করব মৌর্য যুগের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল। তার আগে একবার বোর্ডে কি লেখা আছে আমরা দেখে নিই। দেখো, বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল থার্ড সেমিস্টার DSCC3 অনার্সের ক্ষেত্রে এবং MDC3 মানে জেনারেলদের ক্ষেত্রে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য CC3। তা মৌর্য যুগের অর্থনীতি, দেখো প্রাচীনকালে মৌর্য যুগেই সর্বপ্রথম অর্থনীতিটা খুব সুন্দরভাবে গঠিত হয়েছিল। মানে অর্থনীতির যেসব দিকগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে বা অর্থনীতির যেসব নীতিগুলো রয়েছে, সেই নীতিগুলো সর্বপ্রথম মৌর্য যুগে সুস্পষ্ট রূপ ধারণ করতে থাকে। এমনটাই বলছেন রমিলা থাপার, DD কোশাম্বী, রামশরণ শর্মা। তারা বলছেন যে মৌর্য যুগে অর্থনীতির নীতিগুলো প্রথম সুস্পষ্ট রূপ ধারণ করে। কারণ চন্দ্রগুপ্ত মৌর্য একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেন। এই সাম্রাজ্য রক্ষণাবেক্ষণের জন্য তিনি একটা বড় সেনাবাহিনী তৈরি করেন, একটা সুন্দর প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন, অনেক কর্মচারী নিয়োগ করেন। এদের বেতন দেওয়ার জন্য মৌর্য যুগের রাজকোষ খুব ভালো সমৃদ্ধ হওয়া প্রয়োজন ছিল। অর্থাৎ মৌর্য অর্থনীতি খুব শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল। এই কারণে তারা অর্থনীতির দিকে নজর দেন এবং অর্থনীতিকে সুন্দরভাবে গড়ে তোলেন। তা প্রথমে আমরা দেখব যে মৌর্য যুগ সম্পর্কে জানতে গেলে বা অর্থনীতি সম্পর্কে জানতে গেলে কোন কোন উপাদান থেকে আমরা মৌর্য যুগের অর্থনীতি জানতে পারি। তো উপাদান বলতে এই মৌর্য যুগের প্রধান যেটি আকর গ্রন্থ, সেই কৌটিল্যের অর্থশাস্ত্র, এছাড়াও অশোকের গৌণ ও মুখ্য গিরি শাসন, গৌণ ও মুখ্য স্তম্ভ শাসন, রুম্মিনদেই শিলালিপি, এছাড়া বিদেশি যেসব গ্রিক পর্যটকরা এসেছিলেন, যেমন মেগাস্থেনিসের ইন্ডিকা বা এখানে আরিয়ান, ডিওডোরাস, স্ট্রাবো, এরকম প্রমুখ লেখকের রচনা থেকে আমরা মৌর্য যুগ সম্পর্কে জানতে পারি, বিশেষ করে অর্থনীতি সম্পর্কে। এখন প্রতিটা সাম্রাজ্যেরই অর্থনীতির প্রধান বেস বা প্রধান ভিত্তি থাকে কিন্তু কৃষি। তা মৌর্য যুগেও কৃষি ছিল অনেক বেশি সমৃদ্ধ এবং গঙ্গা, যমুনা এবং সিন্ধু এই নদীগুলির যে নদী বিধৌত অঞ্চল, সেই অঞ্চলে মাটি ছিল উর্বর। এই উর্বরতার কারণে এই সব অঞ্চলে ব্যাপক ফসল ফলতো। এছাড়া বৃষ্টিপাত হতো নিয়মিত, বছরে দুবার বৃষ্টির উপর নির্ভর করে চাষিরা ফসল ফলাতেন। ধান ছিল প্রধান অর্থকরী ফসল, এছাড়া আরো অন্যান্য ফসল ফলানো হতো। লোহা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, লোহা, কারণ লোহার অস্ত্র দিয়ে, ভারী অস্ত্র দিয়ে বন জঙ্গল পরিষ্কার করে কৃষি জমি উদ্ধার করা হয় এবং সেই জমিতে ব্যাপকভাবে চাষ করা হয়। তাই কৃষকরা একদিকে সচ্ছল ছিল এবং সচ্ছলতার কারণে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কর বা রাজস্ব দিতে পেরেছিল মৌর্য সাম্রাজ্যকে। এই কারণে কৃষকদের কাছ থেকে এই যথেষ্ট পরিমাণ রাজস্ব আদায় করে মৌর্য অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাই মৌর্য অর্থনীতি ছিল অনেক বেশি স্ট্রং। তাই মৌর্য অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের দেখতে হবে যে মৌর্য যুগের অর্থনীতি ছিল গ্রাম কেন্দ্রিক। গ্রাম কেন্দ্রিক মানে গ্রামকে কেন্দ্র করে মৌর্য যুগের অর্থনীতি পরিবেষ্টিত ছিল। এছাড়া মৌর্য যুগের কৃষি জমিকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন কৃষ্ট অর্থাৎ চাষ করা হয়েছে এমন জমি, অকৃষ্ট অর্থাৎ যে জমি চাষ করা হয়নি, কেদার যে জমি চাষ করে ফসল ফলিয়ে রাখা হয়েছে, বা আরামা যে জমি চাষ করা হবে, বা এখানে বানা বা বিবিতা অর্থাৎ বন জঙ্গলে ভরা বা পতিত জমি, একে আমরা বলি বানা বা বিবিতা। তা মৌর্য যুগে ডক্টর
ডিডি কোশাম্বী এবং রামশরণ শর্মা তারা বলছেন যে মৌর্য যুগে গ্রাম কেন্দ্রিক যে অর্থনীতি, সেই অর্থনীতির বিস্তার ঘটেছিল। ধান ছিল প্রধান ফসল এবং কৃষি ক্ষেত্রে শ্রমিক নিয়োগ করা হতো। কৃষি শ্রমিক, অর্থের বিনিময়ে তারা কাজ করতেন। এই কৃষি শ্রমিক নিয়োগ করে প্রচুর পরিমাণে ফসল ফলানো হতো। বিশেষ করে রাজার যে ব্যক্তিগত জমি ছিল, যাকে বলা হয় সীতা জমি, এবং এই সীতা জমি দেখাশোনা করতেন সীতাধ্যক্ষ অর্থাৎ অধ্যক্ষ। সীতা জমি দেখাশোনা করতেন সীতাধ্যক্ষ নামে এক কর্মচারী। তারা এই জমিগুলোকে তত্ত্বাবধান করতেন এবং রাষ্ট্র কি করত, যে কর্মচারী নিয়োগ করতেন এখানে এই জমিগুলো চাষ করার জন্য, শ্রমিক নিয়োগ করতেন, কৃষি শ্রমিক নিয়োগ করতেন এবং দাসেদের পর্যন্ত নিয়োগ করতেন। মৌর্য যুগে কিছু দাসের অস্তিত্ব পাওয়া যায়। এই দাসেদের সরকার তরফ থেকে বা রাষ্ট্রীয় তরফ থেকে রাজার ব্যক্তিগত জমিতে এদেরকে নিয়োগ করা হয়েছিল, হয়ে সীতা জমিতে চাষ করা হতো। এবং সীতা জমিতে চাষ করার দরুন এই সব চাষি কৃষকদের ফসলের একটা অংশ তাদেরকে দেওয়া হতো এবং তাদের কাছ থেকে প্রায় 4/1 বা 3/1 কিন্তু রাজস্ব আদায় করা হতো। এছাড়া মৌর্য যুগে ব্যাপকভাবে জলসেচ ব্যবস্থার অগ্রগতি ঘটানো হয়েছিল। জলসেচ ব্যবস্থা, কারণ জলসেচের উপর নির্ভর করেই কৃষি কাজ পরিচালিত হয়েছিল এবং এই জলসেচ ব্যবস্থা তত্ত্বাবধান করতেন গ্রিক লেখকদের বিবরণ অনুযায়ী অ্যাগ্রোনমায় বলে এক শ্রেণীর কর্মচারী। তারা জলসেচ ব্যবস্থার তত্ত্বাবধান করতেন। এছাড়া এই জলসেচ ব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগ আমরা দেখতে পাই জুনাগড় লিপি থেকে। রুদ্রদামনের জুনাগড় লিপি থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন সৌরাষ্ট্র অঞ্চলে। সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন স্থানীয় একজন গভর্নর পুষ্যগুপ্তের নেতৃত্বে। অশোক এই সুদর্শন হ্রদে অনেকগুলো প্রণালী অর্থাৎ জল প্রণালীও কিন্তু তৈরি করেছিলেন। তাই এই সুদর্শন হ্রদ তৈরি করা হয়েছিল কৃষি ক্ষেত্রে জলসেচ ব্যবস্থাকে পরিচালনা করার জন্য, অর্থাৎ রাষ্ট্রীয় তরফ থেকে এই জলসেচ ব্যবস্থাকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছিল। এছাড়া দেখো কৃষি কাজের কথা বললাম, এবার আসি পশু পালনের কথা। কৃষির পাশাপাশি পশু পালনও এই যুগে একটা গুরুত্বপূর্ণ জীবিকা ছিল। গরু ছিল প্রধান জীবিকা, মানে গরু প্রধান পশুপালিত পশু, এবং এই পশুপালন তত্ত্বাবধান করার জন্য নাগবনাধ্যক্ষ বলে এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হয়েছিল। নাগবনাধ্যক্ষ অর্থাৎ বনের অধ্যক্ষ। গরুগুলি চারণ করা হতো যে গোচারণ ভূমি বা যে বনে, সে বনকে তত্ত্বাবধান করতেন নাগবনাধ্যক্ষ। ইউএন ঘোষাল, ডক্টর ইউএন ঘোষাল তার হিন্দু রেভিনিউ সিস্টেম, হিন্দু রাজস্ব ব্যবস্থা, হিন্দু রেভিনিউ সিস্টেম গ্রন্থে বলেছেন যে এই যুগে দুই ধরনের জমি ছিল। দুই ধরনের, এক ছিল ব্যক্তিগত জমি, যে জমি কোনো মানুষ তার ব্যক্তিগতভাবে লাভ করতেন এবং সেই জমি সে ইচ্ছা মতো বিক্রি করা, বন্ধক করা বা বন্ধক দেওয়া যা ইচ্ছা করতে পারতেন। এবং এই জমি কিন্তু রাজা কিন্তু এই জমির মালিক ছিলেন না। রাজা এখানে শুধুমাত্র এই জমিগুলোর চাষবাস নিয়ন্ত্রণ করতেন, রাজস্ব আদায় করতেন। এই তা ব্যক্তিগত মালিকানার জমি ছিল। আর এক ধরনের জমি ছিল রাজার ব্যক্তিগত জমি, অর্থাৎ রাজার খাস জমি, যাকে বলা হয় সীতা জমি। এবং এই সীতা জমি থেকে রাজস্বের হারটা একটু বেশি ছিল। এখানে স্ট্রাবোর বক্তব্য অনুযায়ী প্রায় 1/4 এই সীতা জমি থেকে রাজস্ব আদায় করা হতো। এবং ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী যে ব্যক্তিগত যে জমি ছিল সেই জমি থেকে রাজস্ব আদায় করা হতো 6/1। যাই হোক, এখানে অতীন্দ্রনাথ বসু বলে আরেকজন গবেষকের লেখা থেকে আমরা জানতে পারি যে ব্যক্তিগত জমি এবং রাজার জমি, এই দুই ধরনের জমি ছাড়াও আরো এক ধরনের জমি ছিল, তৃতীয় আরেক ধরনের জমি ছিল, যাকে বলা হয় সমষ্টিগত জমি। অর্থাৎ অনেকগুলো মানুষের সমষ্টিগতভাবে একটা জমি ছিল, বা কোনো গ্রামের জমি ছিল, বা মন্দিরের জমি ছিল, বা বৌদ্ধ মঠের জমি ছিল। অর্থাৎ সমষ্টিগত জমি কিন্তু এখানে ছিল। এবার আসি কর ব্যবস্থা, যেটা আমাদের মূল প্রশ্নের একটা টপিক ছিল, যে কর ব্যবস্থা কেমন ছিল। দেখো, মৌর্য যুগে কর ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী ছিল এবং সুন্দর একটা ব্যবস্থার মধ্য দিয়ে কর আদায় করা হতো। এবং এই কর ব্যবস্থায় কর যিনি আদায় করতেন তাকে বলা হতো সমাহর্তা। আর কর ব্যবস্থা
যিনি হিসাবপত্র রক্ষণাবেক্ষণ করতেন তাকে বলা হতো সমাহর্তা, অর্থাৎ এই সন্নিধাতা। সমাহর্তা রাজস্ব আদায় করতেন আর সন্নিধাতা হিসাবপত্র রাখতেন। সমাহর্তা এবং সন্নিধাতা এই দুই কর্মচারী রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুই কর্মচারী ছিল মৌর্য যুগে। এছাড়া আমরা এখানে ঘোষাল মানে ইউএন ঘোষালের বক্তব্য অনুযায়ী রাজস্ব 1/6 আদায় করা হতো। স্ট্রাবোর বক্তব্য অনুযায়ী যে সীতা জমি, রাজার যে খাস জমি ছিল তা থেকে 4/1 আদায় করা হতো এবং এই রাজস্বগুলোকে বলা হতো ভাগ। ভূমি রাজস্বকে বলা হতো ভাগ, ভাগ কর। এছাড়া ছিল বলি নামক আরেক প্রকারের কর, যেটা অতিরিক্ত কর, রাষ্ট্র প্রয়োজন বোধে এই কর আদায় করতেন, ভাগ, এই বলি। এছাড়া অশোকের রাজত্বকালে গৌতম বুদ্ধের যে জন্মস্থান রুমমিনদেই গ্রাম, সেই গ্রামে তরাইনের মানে নেপালের তরাই অঞ্চলের রুমমিনদেই গ্রামেই বুদ্ধ জন্মগ্রহণ করেন। তা বুদ্ধের প্রতি সম্মান রাখার জন্য তিনি এই অঞ্চলের রাজস্বের হার অনেকটা কমিয়ে দেন, অর্থাৎ ছিল 6/1 কিন্তু তিনি করে দেন 8/1। এই রুমমিনদেই গ্রামে তিনি রাজস্বের হারটা অনেকটা কমিয়ে দিয়েছিলেন। এই ভাগ এবং বলি ছাড়াও আরো এক ধরনের কর আদায় করা হতো, তার নাম হলো উদক ভাগ। উদক ভাগটা কি কর? জল কর, জলের উপরে কর আদায় করা হতো। যেমন জলসেচের জন্য সরকারি যে জলাধার, সেখান থেকে জল যখন কৃষকরা ব্যবহার করতেন তখন কর দিতে হতো, উদক ভাগ। এবং এই বিষয়টা দেখাশোনা করতেন এই জল কর গ্রিক লেখকদের বিবরণ অনুযায়ী অ্যাগ্রোনময় নামক এক কর্মচারী। অশোকের অনুশাসন থেকে আমরা জানতে পারি যে বচ ভূমিক মহামাত্র নামে এক শ্রেণীর কর্মচারী অশোক নিয়োগ করেছিলেন। এদের কাজটা কি ছিল? এদের কাজ ছিল যে ভূমি বা জমির তত্ত্বাবধান করা। এছাড়া বণিকদের কাছ থেকে, যারা ব্যবসা বাণিজ্য করতেন তাদের কাছ থেকেও কর আদায় করা হতো, যেমন শুল্ক বা বর্তনী বা চুঙ্গি কর, এইসব কর আদায় করা হতো বণিকদের কাছ থেকে। এছাড়া আমরা এবার দেখো, আমরা কর নিয়ে একটা যথেষ্ট আলোচনা করলাম, এবার দেখব যে মানে অর্থনীতির আর অন্য দিকগুলি। কৃষি বললাম এবং কৃষিকে কেন্দ্র করে যে জলসেচ ব্যবস্থা, কর ব্যবস্থা, সেটা বললাম। এবার আসছি বাণিজ্য নিয়ে। দেখো, মৌর্য যুগে বাণিজ্য যথেষ্ট শক্তিশালী ছিল এবং বিদেশের সাথেও বাণিজ্য করা হতো। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া বা মিশর, এইসব দেশের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য হতো। এবং এখানে ব্যবসা বাণিজ্য ডক্টর রামশরণ শর্মা এবং ডিডি কোশাম্বীর বক্তব্য অনুযায়ী এখানে বাণিজ্য হতো দুই ভাবে, এক স্থল পথে আর এক ছিল জল পথে। স্থল পথে বাণিজ্য হতো গরু, ঘোড়া বা উটের সাহায্যে, আর জল পথে বাণিজ্য হতো নৌকা বা বড় জাহাজের মাধ্যমে। এবং বিদেশের সাথে যে বাণিজ্য হতো সেখানে রপ্তানি করা হতো। মৌর্য সাম্রাজ্য থেকে রপ্তানি হতো দামি পাথর এবং অলংকার। এখন এই বাণিজ্যের ভিতর দিয়ে, দেশের ভিতরের বাণিজ্যের ভিতর দিয়ে অনেকগুলি বাণিজ্য পথের তৈরি মানে আবির্ভাব হয়। বাণিজ্য পথ, রাজপথ, যেমন পুষ্কলাবতী থেকে দিল্লি বা দিল্লি থেকে তক্ষশিলা, পাটলিপুত্র, এরকম বিভিন্ন দিকে কিন্তু একাধিক রাজপথের কথা আমরা জানতে পারি বা বাণিজ্য পথের কথা জানতে পারি। ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের একটা গবেষণা থেকে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে আফগানিস্তানের লাঘমনে অশোকের দুটি অনুশাসন পাওয়া গেছে এবং এই অনুশাসন থেকে, এই আফগানিস্তানের লাঘমন থেকে একটা বাণিজ্য পথ মৌর্য সাম্রাজ্যের দিকে বা তার যে রাজধানী পাটলিপুত্রের দিকে ছিল, এটাও আমরা কিন্তু জানতে পারছি। তাহলে বাণিজ্য পথ ছিল, একাধিক বাণিজ্য পথ। এবং এইসব বাণিজ্যের ভিতর দিয়ে দেশের ভিতরে অনেকগুলি বন্দর গড়ে উঠেছিল, যেমন ভৃগুকচ্ছ, সোপারা, তাম্রলিপ্ত, এরকম একাধিক বন্দর গড়ে ওঠে এবং কিছু কিছু নগরের আবির্ভাব হয়। কৌশাম্বী, শ্রাবস্তি, পাটলিপুত্র, তক্ষশিলা, এইসব শহর এবং বন্দরের আবির্ভাব হয় শুধুমাত্র এই ব্যবসা বাণিজ্যের কে কেন্দ্র করে। এবং ব্যবসা বাণিজ্যকে তত্ত্বাবধান করার জন্য একাধিক কর্মচারী নিয়োগ করা হয়েছিল। শুল্কাধ্যক্ষ, পণ্যাধ্যক্ষ, নগরাধ্যক্ষ, একাধিক কর্মচারী কিন্তু এখানে মৌর্য সম্রাটরা নিয়োগ করেছিলেন। এছাড়া আমরা দেখতে পাই যে বিভিন্ন যে খনি, মাটির নিচে যে খনিজ দ্রব্য, সেই খনিজ দ্রব্য উত্তোলন করার জন্য বা খনিকে তত্ত্বাবধান করার জন্য সরকারি তরফ থেকে বা রাষ্ট্রীয় তরফ থেকে
অনেক বেশি দৃষ্টি দেওয়া হয়েছিল, অর্থাৎ রাষ্ট্রীয় তরফ থেকে এই খনিগুলোকে বা আকরগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। এবং এক্ষেত্রেও অনেক কর্মচারীও নিয়োগ করা হয়, যেমন আকরাধ্যক্ষ, স্বর্ণাধ্যক্ষ, লোহাধ্যক্ষ, এরকম বা তাম্রধ্যক্ষ, একাধিক অধ্যক্ষ বা কর্মচারী, ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কিন্তু এখানে নিয়োগ করা হয়েছিল। এছাড়া বস্ত্রের কথা যদি বলি, তা বস্ত্রাধ্যক্ষ, সুরা বা মদ তৈরি করার জন্য সুরাধ্যক্ষ নিয়োগ করা হয়। আরিয়ান একটা কথা বলেছেন যে ভারতীয় যে উল ছিল, সেই উলের তৈরি যে বস্ত্র তা ছিল অনেক বেশি উজ্জ্বল এবং বিদেশে এই বস্ত্রের ব্যাপক চাহিদা ছিল। এছাড়া গ্রিক বিবরণ থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের কাঠের মিস্ত্রির ব্যাপক কাজের কথা জানতে পারি এবং গ্রিকরা মানে গ্রিক ঐতিহাসিকেরা এই কাঠের মিস্ত্রির ভূয়সী প্রশংসা করেছেন। স্ট্রাবো এখানে যে বরাবর গুহা ছিল, বরাবর পাহাড়ের গুহার ভিতরে কাঠের মিস্ত্রিদের যে পালিশ করা কাজ, সেই কাজের কিন্তু এখানে ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও এই বাণিজ্য ছাড়াও কিন্তু এই সময়ে জাহাজ নির্মাণ শিল্প গড়ে ওঠে, অস্ত্র নির্মাণ শিল্প গড়ে ওঠে এবং একাধিক অন্যান্য শিল্প, ধাতু শিল্প, কাষ্ঠ শিল্প, হাতির দাঁতের কারুকার্য করার শিল্প, মৃৎ শিল্প, একাধিক শিল্প। এবার আসছি গিল্ডের কথায়। মৌর্য যুগে এই বাণিজ্যকে পরিচালনা করার জন্য গিল্ড বা শ্রেণী বা নিগম গড়ে উঠেছিল। গিল্ডটা কি? গিল্ড কিন্তু তোমাদের আলাদা করে পড়তে হতে পারে। গিল্ড হচ্ছে বণিকদের সংগঠন। বণিকরা যাতে নিজেদের ভালো মন্দ বা নিজেদের ব্যক্তি স্বার্থ বা শ্রেণী স্বার্থ বজায় রাখতে পারে, তার জন্য তারা সংগঠন গড়ে তোলে, যার নাম গিল্ড, যার নাম শ্রেণী, যার নাম পুগ, যার নাম সংঘ। এবং এগুলো এর যিনি প্রধান হতেন তাকে বলা হতো শ্রেষ্ঠী, অর্থাৎ বণিকদের মধ্যে যিনি শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠীকে এখানকার প্রধান হিসাবে ধরা হতো। এবং এগুলি ছিল অনেকটা ব্যাংকের মতো, এখানে মানুষ টাকা রাখতে পারতেন, টাকা তুলতে পারতেন। এবং এখানে ডিডি কোশাম্বীর বক্তব্য অনুযায়ী, মানে রামশরণ শর্মার বক্তব্য অনুযায়ী, এখানে প্রায় 18% সুদ এই গিল্ড বা শ্রেণী এগুলো কিন্তু এরা আদায় করতেন। এবং আমরা বৌদ্ধ ধর্মের জাতক গ্রন্থ থেকে জানতে পারি যে এই গিল্ড ছিল প্রায় 18 ধরনের গিল্ড। তার মানে প্রায় 18 ধরনের শিল্প মৌর্য যুগে গড়ে উঠেছিল এবং এক একটা শিল্পকে কেন্দ্র করে এক একটা গিল্ড গড়ে উঠেছিল। তাই 18 ধরনের গিল্ডের কথা আমরা জানতে পারি। তা মৌর্য যুগের অর্থনীতি সব দিক দিয়ে ছিল কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হয়েছিল। কৃষি ছিল, কৃষিকে কেন্দ্র করে জলসেচ ব্যবস্থা সরকারি তরফ থেকে পরিচালিত হয়েছিল এবং তা দেখাশোনা করার জন্য একাধিক কর্মচারী, যেমন অ্যাগ্রোনমায়, অস্টিনমায়, শীতাধ্যক্ষ, বনাধ্যক্ষ, নগরাধ্যক্ষ, সন্নিধাতা, সমাহর্তা, বচভূমিক, একাধিক কর্মচারী এখানে কিন্তু নিয়োগ করা হয়। খনিগুলোকে তত্ত্বাবধান করার জন্য আকরাধ্যক্ষ, স্বর্ণাধ্যক্ষ, লোহাধ্যক্ষ নিয়োগ করা হয়েছিল। এছাড়া বাণিজ্য পরিচালনা করার জন্য পণ্যাধ্যক্ষ, শুল্কাধ্যক্ষ, নগরাধ্যক্ষ, এরকম বিভিন্ন কর্মচারী কিন্তু নিয়োগ করা হয় এবং বাণিজ্য খুব সুন্দরভাবে পরিচালিত হয়। আভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য এগুলো ছিল এবং আভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা করতে গিয়ে বিভিন্ন রাজপথের আবির্ভাব ঘটে, বিভিন্ন বন্দর গড়ে ওঠে, নগর গড়ে ওঠে। শিল্পও কিন্তু যথেষ্ট উন্নত ছিল। বিভিন্ন ধরনের শিল্পের কথা আমরা এখানে জানতে পারি। জাহাজ নির্মাণ শিল্প, অস্ত্র নির্মাণ শিল্প, কাঠের শিল্পের তো ভূয়সী প্রশংসা করা হয়েছে গ্রিক লেখকদের বিবরণীতে। এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের শিল্প, অলংকার শিল্প, হাতির দাঁতের শিল্প, মৃৎ শিল্পের কথা আমরা এখানে বলতে পারি। এছাড়া এই বাণিজ্যের ভিতর দিয়ে গড়ে উঠেছিল গিল্ড ব্যবস্থা বা বণিক বা সংগঠন বা বণিকদের যে শ্রেণী বা পুগ, এগুলো মানে এই যে বণিক সংগঠনগুলো বাণিজ্যকে আরো বেশি সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেছিল। তাহলে বোঝাই যায় যে মৌর্য যুগে অর্থনীতি খুব সুন্দর একটা সুশৃঙ্খল পদ্ধতির মধ্যে দিয়ে পরিচালিত হয়েছিল এবং সেখানে কর ব্যবস্থা ছিল খুবই সুশৃঙ্খল, বাস্তবসম্মত। কিন্তু একেবারে মৌর্য যুগের শেষের দিকে অর্থনীতি কিন্তু আস্তে আস্তে সংকটাপন্ন হয়ে পড়ে। এত কিছু সব আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। তার একটা প্রধান কারণ প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষবাস বাধাপ্রাপ্ত হয়, কৃষকরা ঠিকঠাক মানে কৃষিজ ফসল ফলাতে পারে না এবং তার ফলে তারা কিন্তু রাজস্ব ঠিক মতো দিতে পারেনি। এর ফলে মৌর্য যুগের শেষের দিকে যখন মৌর্য সাম্রাজ্য ধ্বংসের পথে এগিয়ে যায়, ঠিক সেই সময় অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়ে ওঠে। মুদ্রায় খাতের পরিমাণ বেড়ে যায়
এই কারণে রাষ্ট্র গণিকাদের উপরও কর ধার্য করতে বাধ্য হয়েছিল। কিন্তু একটা সময় মৌর্য সাম্রাজ্য একেবারে ভেঙে পড়ে, অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। কারণ মৌর্য সাম্রাজ্যে যে ব্যাপক কর্মচারী নিয়োগ করা হয়েছিল, তাদের বেতন দিতে গিয়ে মৌর্য অর্থনীতি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল, রাজকোষ শেষ হয়ে গিয়েছিল। তাই মৌর্য অর্থনীতি প্রথম দিকে যতটা আমরা দেখবো যে অনেক বেশি উৎকর্ষ ছিল, শেষের দিকে কিন্তু সেটা অবনতির দিকে ধাবিত হয়েছিল। এই সব কিছু নিয়ে আলোচনা করতে হবে তোমাদের এই 20 নম্বরের 1000 ওয়ার্ডের এই নোটসে। সেই অ্যান্সার নিয়ে এবার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। কমেন্ট অন দ্য নেচার অফ দ্য মৌর্য ইকোনমি উইথ স্পেশাল এমফাসিস অন ইটস রেভিনিউ সিস্টেম। মৌর্য অর্থনীতির প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। অবশ্যই এখানে তার যে ভূমি রাজস্ব ব্যবস্থা বা রেভিনিউ সিস্টেম তাকে উল্লেখ করে, কর ব্যবস্থার উল্লেখ সহ মৌর্য অর্থনীতির প্রকৃতি আলোচনা করো। 20 নম্বরের উত্তর দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে, এই জায়গা থেকে শুরু করবে। খ্রিস্টপূর্ব 4th শতকে ভারতে সর্বপ্রথম গঠিত বৃহৎ সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। তার ভিত্তি ছিল কৃষি অর্থনীতি। প্রাচীন ভারতবর্ষে আর্থিক প্রগতির ইতিহাসে মৌর্য যুগ অতি উল্লেখযোগ্য অধ্যায়। প্রাচীন ভারতের অর্থনৈতিক কাঠামোর মূল নীতিগুলি এ যুগেই নির্দিষ্ট হয়েছিল। কৃষি অর্থনীতির পাশাপাশি শিল্প ও বাণিজ্য মৌর্য যুগে বিশেষ উন্নতি করেছিল। উল্লেখ্য, পরবর্তীকালের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি মৌর্য যুগে রচিত আর্থ সামাজিক নীতিগুলির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। সুবিশাল মৌর্য সাম্রাজ্য রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর সম্পদের প্রয়োজন। এর জন্য প্রাক 325 খ্রিস্টপূর্বাব্দে রাজস্ব ব্যবস্থার উদ্ভব ঘটেছে। মৌর্য অর্থনীতি সম্পর্কে R.S. শর্মা, রামচরণ শর্মা বলেছেন, দেখো এখানে একটা ইংরেজি কোটেশন আছে, তোমরা এই কোটেশনটা দেখে লিখবে। পরের প্যারা, মৌর্য অর্থনীতি সম্পর্কিত তথ্য সূত্রগুলি অপর্যাপ্ত হলেও বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ তথ্যগুলি হলো মেগাস্থেনিসের ইন্ডিকা, কৌটিল্যের অর্থশাস্ত্র, গ্রিক লেখক আরিয়ান, স্ট্রাবো, ডিওডোরাসের বিবরণ, কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন এবং সর্বোপরি অশোকের অনুশাসন সমূহ, মুখ্য ও গৌণ গিরিশাসন, মুখ্য ও গৌণ স্তম্ভ শাসন ও রুমমিন্দেই স্তম্ভলেখ। এটা উপাদান বলা হলো, যে কোন উপাদান থেকে আমরা মৌর্য যুগের অর্থনীতি জানতে পারছি। এরপরে দেখো, অশোকের অনুশাসন এবং কৌটিল্যের অর্থশাস্ত্রের ভিত্তিতে বলা যায় তৎকালীন সমাজে কৃষির মাধ্যমে খাদ্য উৎপাদন চূড়ান্তভাবে গৃহীত হয়েছিল। কৃষি ছিল সিংহভাগ জনগণের জীবিকা এবং সরকারি আয়ের প্রধান উৎস। মেগাস্থেনিস সহ সমস্ত গ্রিক লেখকই ভারতে কৃষি সমৃদ্ধির বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। গ্রিক বিবরণ অনুযায়ী মৌর্য আমলে উত্তর ভারতে গঙ্গা সিন্ধু নদী বিধৌত বিশাল এলাকা ছিল উর্বরতায় পরিপূর্ণ। উর্বরতা ব্যতীত এখানে বছরে 2 বার বৃষ্টিপাত হতো ও তার দরুন বছরে 2 বার ফসল ফলানো হতো, ফলে ব্যাপক হারে কৃষিজ ফসল উৎপাদন বৃদ্ধি পায়। তবে এই উন্নতির পশ্চাতে লোহার অবদান ছিল অনস্বীকার্য। কৃষি অর্থনীতির সার্বিক তত্ত্বাবধানের জন্য যে উচ্চপদস্থ রাজকর্মচারী নিযুক্ত ছিলেন, অর্থশাস্ত্রে তিনি সীতাধ্যক্ষ নামে অভিহিত। প্যারা করে দেখো, এই কৃষি ছিল গ্রাম কেন্দ্রিক। কৌটিল্যের অর্থশাস্ত্রে তৎকালীন গ্রামের নিখুঁত বাস্তবায়িত চিত্র পাওয়া যায়। গ্রামের জমি বিভিন্ন অংশে বিভক্ত ছিল। কৃষ্ট অর্থাৎ কর্ষিত জমি, অকৃষ্ট পতিত জমি, কেদার ফসল বোনা হয়েছে এমন জমি, আরামা মানে কুঞ্জ ঝোপঝাড়, বানা মানে বন, বিবিতা মানে গোচারণ ক্ষেত্র ইত্যাদি। মৌর্য যুগে জনপদ সৃষ্টির মাধ্যমে অনাবাদী জমিকে আবাদী জমিতে পরিণত করার রাষ্ট্রীয় উদ্যোগ পাওয়া যায়। ডিডি কোশাম্বী ও রামচরণ শর্মা এই নীতির উপর ভিত্তি করে কৃষি প্রধান গ্রামীণ অর্থনীতির ব্যাপক বিস্তারের সম্ভাবনা দেখেছেন। এর ফলে উৎপাদন বিপুল হারে বৃদ্ধি পায়। গ্রিক বিবরণ থেকে জানা যায় ধান ছিল এ যুগের প্রধান উৎপাদিত ফসল। এছাড়া গম, আখ, তিল, বিভিন্ন ধরনের ডাল, ফল প্রভৃতি উৎপন্ন হতো। প্রসঙ্গত উল্লেখ্য, অর্থশাস্ত্র থেকে জ্ঞাত হয় যে ফসল ও বীজ বোনা থেকে শুরু করে চাষের যাবতীয় কাজের জন্য সে সময় কৃষি শ্রমিক নিয়োগ করা হতো। প্যারা করে, ব্যাপক জলসেচ ব্যবস্থা মৌর্য যুগের উন্নত কৃষি পদ্ধতির অন্যতম নিদর্শন। মেগাস্থেনিস জানাচ্ছেন, অ্যাগ্রোনোময় নামক রাজপুরুষরা জলসেচ ব্যবস্থার তদারকি করতেন। গ্রামীণ সম্প্রদায়গুলি কখনো যৌথ অথবা কখনো এককভাবে জমিতে জলসেচের ব্যবস্থা করত। মৌর্য আমলে সেচ ব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগের চেহারাই পরিস্ফুটিত হয় রুদ্র দামনের জুনাগড় শিলালিপিতে। এখানে বলা হয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনাধীনে গুজরাটে সুদর্শন হ্রদ নির্মিত হয়। এই জলাধারটিতে চন্দ্রগুপ্তের অধীনস্থ পুষ্যগুপ্ত
জলাধারটি নির্মাণে জড়িত ছিলেন। ওই প্রশস্তি থেকে জানা যায় অশোকের আমলে জলাধারটিতে কয়েকটি প্রণালী যুক্ত করে কৃষিক্ষেত্রে সেচের জল সরবরাহ করা হতো। শুধুমাত্র কৃষি নয়, পশু পালনও এই যুগে মানুষের অন্যতম জীবিকা ছিল। পশুদের মধ্যে গরুর স্থান ছিল সর্বাগ্রে। এছাড়া বাঘ, হাতি, উট, ভেড়া, ছাগল প্রভৃতি ছিল। বন থেকেও অর্থ আসত। বনের পর্যবেক্ষণের জন্য নাগবনাধ্যক্ষ নামক এক বিশেষ কর্মচারীর পরিচয় পায়। প্যারা করে ডক্টর ইউ.এন. ঘোষাল তার হিন্দু রেভিনিউ সিস্টেম গ্রন্থে বলেছেন, মৌর্য যুগে দুই ধরনের জমি ছিল, কৃষকদের মালিকানাধীন জমি, রাজার মালিকানায় সীতা জমি। আবার ডক্টর অতীন্দ্রনাথ বসু তার গবেষণায় গ্রন্থে উপরোক্ত দুই ধরনের জমি ছাড়া তৃতীয় আর এক প্রকার জমি ছিল, যার মালিকানা ছিল সমষ্টিগণ। তবে মৌর্য যুগে কৃষক মালিকানার জমির পরিমাণ বাড়ছিল। প্যারা করে দেখো, রাষ্ট্র নির্দেশিত অর্থনৈতিক ব্যবস্থায় কর ব্যবস্থার দ্বারা সম্পদ সংগ্রহের প্রবণতা মৌর্য আমলে বিশেষভাবে প্রকট। অর্থশাস্ত্রে কর ব্যবস্থা ও রাষ্ট্রীয় সম্পদের তত্ত্বাবধান ও সংগঠনের দায়িত্ব দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজপুরুষের উপর অর্পিত, যথা সমাহর্তা মুখ্য কর সংগ্রাহক এবং সন্নিধাতা মুখ্য হিসাবরক্ষক ও পরীক্ষক। মৌর্য আমলে ভূমি রাজস্বের হার কি রকম ছিল তা সরাসরি জানার উপায় নেই। ডক্টর ইউ.এন. ঘোষাল বলেছেন, কৃষক মালিকানাধীন জমিতে 6/1 কর রাজা পেতেন এবং সীতা জমি বা রাজার খাস জমিতে রাজা কৃষকদের সঙ্গে ভূমি দাসের ন্যায় ব্যবহার করতেন। স্ট্রাবো বলেছেন, সীতা জমিতে 4/1 ফসল পাওয়ার শর্তে কৃষকরা জমি আবাদ করত। কৃষক মালিকানাধীন জমি হতে যে 6/1 কর রাজা পেতেন তার নাম ছিল ভাগ। রাজা ইচ্ছা করলে এই ভাগের পরিমাণ হ্রাস করতেন। রুম্মিনদেই স্তম্ভলেখ থেকে জানা যায় সম্রাট অশোক বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামে শ্রদ্ধা বশত ওই অঞ্চলের করভার হ্রাস করেছিলেন। এমনকি অশোক ওই অঞ্চলে বলি করের পরিমাণও হ্রাস করেছিলেন। এই বলি ছিল অতিরিক্ত ভূমি রাজস্ব। মৌর্য আমলে রাজস্বের হার 6/1 বা 4/1 হতে পারে বলে অনেকে মনে করেন। প্যারা করে দেখো, কৃষির খাত থেকে রাষ্ট্র আরো এক প্রকার কর আদায় করত। এই কর অর্থশাস্ত্রে উদক ভাগ বা জল কর নামে আখ্যাত। ডক্টর ইউ.এন. ঘোষালের মতে সীতা জমিতে জল করের তারতম্য ছিল। কৃষক নিজে জল বয়ে আনলে তবে ফসলের 5/1, কোনো পশুর দ্বারা জল বয়ে আনলে ফসলের 4/1 এবং যন্ত্রের সাহায্যে জল সংগ্রহ করলে 3/1 জল কর দিতে হতো। মেগাস্থেনিস বলেছেন, অ্যাগ্রোনমাই নামক কর্মচারী বৃন্দ জল কর তত্ত্বাবধান করতেন। ভূমি রাজস্ব ছাড়াও অর্থশাস্ত্রে উল্লেখিত খনি থেকে কর আদায় করা হতো। অশোকের অনুশাসনে উল্লেখিত বচ ভূমিক মহামাত্র ব্রজ বা গোচারণ ভূমির উপর কর আদায় করতেন। মেগাস্থেনিস জানিয়েছেন, পশুপালক ও শিকারীরা রাষ্ট্রকে কর দিত। বণিক পথের উপর শুল্ক, বর্তনী জাতীয় কর ও চুঙ্গি কর আদায় করার বিধান অর্থশাস্ত্রে আছে। কৌটিল্যের অর্থশাস্ত্র মানলে স্বীকার করতে হবে যে মৌর্য রাষ্ট্রের প্রধান লক্ষ্যই ছিল বিভিন্ন সূত্র থেকে যত বেশি সম্ভব সম্পদ আহরণ করা। প্যারা করে, কৃষি ব্যতীত শিল্প ছিল মৌর্য অর্থনীতির অন্যতম ভিত্তি। গ্রিক লেখকদের বিবরণী অর্থশাস্ত্র মৌর্য গ্রন্থ বৌদ্ধ গ্রন্থগুলি থেকে তা জানা যায়। জাতক গ্রন্থগুলি থেকে 18 ধরনের শিল্প ও পেশায় নিযুক্ত ব্যক্তির কথা জানা যায়। এগুলির মধ্যে কাঠের মিস্ত্রি বা ছুতোর, স্বর্ণকার, চর্মকার, হাতির দাঁতের অলঙ্কার প্রস্তুতকারক, মূল্যবান পাথরের সঙ্গে যুক্ত কারিগর, মৃৎশিল্প, বয়ন শিল্প প্রভৃতি। আরিয়ান শিল্পে একচেটিয়া রাষ্ট্রীয় মালিকানার প্রতি ইঙ্গিত দিয়েছেন। প্যারা করে, মৌর্য শিল্পগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল খনি বা আকর। মেগাস্থেনিস ভারতে প্রচুর পরিমাণে সোনা, রূপা, তামা ও লোহা প্রাপ্তির কথা বলেছেন। কৌটিল্যের অর্থশাস্ত্র এর সমর্থন মেলে। অর্থশাস্ত্রে আকরাধ্যক্ষ, স্বর্ণাধ্যক্ষ, লোহাধ্যক্ষ ইত্যাদি কর্মচারীর উল্লেখ আছে। বলা বাহুল্য খনিগুলি ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে। প্যারা করে, অর্থশাস্ত্র অনুযায়ী আরও 2টি শিল্প উদ্যোগে রাষ্ট্রীয় ভূমিকা ছিল। এই 2টি শিল্প হলো বস্ত্র শিল্প ও সুরা শিল্প, যা যথাক্রমে সূত্রাধ্যক্ষ ও সুরাধ্যক্ষ নামক 2 উচ্চপদস্থ রাজ কর্মচারীর তত্ত্বাবধানে পরিচালিত হতো। বস্ত্রের মধ্যে সুতির বস্ত্র ছিল গুরুত্বপূর্ণ। বেনারস, কাশী, মহিষ্যতি বস্ত্র শিল্প ক্ষেত্র হিসেবে উল্লেখযোগ্য। কৌটিল্য নেপাল থেকে উল আমদানির কথা বলেছেন। মোট 17 ধরনের উলের পরিচয় এই সময় আমরা পাই। আরিয়ান বলেছেন, ভারতীয় উল দ্বারা নির্মিত বস্ত্র উজ্জ্বল সাদা রং ধারণ
করত। প্যারা করে কাঠের মিস্ত্রির ভূয়সী প্রশংসা করেছেন গ্রিক লেখকগণ। তারা ঘর নির্মাণ, গরুর গাড়ি, আসবাবপত্র তৈরি করত। আরিয়ান বরাবর গুহার দেওয়ালে উৎকলিত কাঠের পালিশের ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়া জাহাজ শিল্প ও অস্ত্র নির্মাণ শিল্প, যা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় উদ্যোগে অধীনস্থ ছিল এবং এখানকার কর্মচারীগণ রাজার কাছ থেকে সরাসরি বেতন পেতেন। প্যারা করে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাণিজ্যেরও প্রভূত উন্নতি পরিলক্ষিত হয় মৌর্য যুগে। অর্থশাস্ত্র ও গ্রিক লেখকদের বিবরণী থেকে এই যুগে জল ও স্থল উভয় পথে বাণিজ্য পরিচালনার কথা জানা যায়। অর্থশাস্ত্র অনুযায়ী গরু, ঘোড়া, উট ছিল স্থলপথে এবং নৌকা ছিল জলপথে বাণিজ্যের মাধ্যম। বৈদেশিক বাণিজ্য উল্লেখ আমরা পাই। ভৃগু, কচ্ছ, সোপারা, তাম্রলিপ্ত ছিল প্রধান বন্দর, যার মাধ্যমে ব্রহ্মদেশ, ইন্দোনেশিয়া, মিশর, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। দামি পাথর, সুগন্ধি দ্রব্যাদি, অলঙ্কার প্রভৃতি রপ্তানি হতো। গ্রিক বিবরণীতে বহু রাজপথের উল্লেখ আমরা পাই, যাদের মধ্যে পুষ্কলাবতী হয়ে দিল্লি এবং দিল্লি থেকে উজ্জয়িনী পর্যন্ত পথটি ছিল উল্লেখযোগ্য। অতি সম্প্রতি ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আফগানিস্তানের লাঘমানে আবিষ্কৃত অশোকের দুটি অনুশাসনে রাজপথের উল্লেখ করেছেন। প্যারা করে মৌর্য যুগে বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ ছিল, তা স্পষ্ট বোঝা যায় পণ্যাধ্যক্ষ, অ্যাগ্রোনময়, শুল্কাধ্যক্ষ, পোতাধ্যক্ষ প্রভৃতির অবস্থান দেখে। ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ ছিল কঠোর। প্যারা করে বিভিন্ন শিল্প কর্মী ও বণিকদের নিয়ে গিল্ড মৌর্য যুগে গড়ে ওঠে। জাতক 18টি গিল্ডের উল্লেখ করেছে। গিল্ডের অধীনস্থ প্রত্যেক শিল্পকলার সভাপতিকে শ্রেষ্ঠী বলা হতো। গিল্ডগুলি ব্যাংক হিসেবে কাজ করত। রমিলা থাপার বলেছেন, এখানে ইংরেজি কোটেশনটা লিখবে, তার এই যে আর্লি ইন্ডিয়া গ্রন্থে তিনি এই বক্তব্য রেখেছেন, দেয়ার ওয়াজ এ ব্যাংকিং সিস্টেম বাট ইউজারি ওয়াজ কাস্টমারি। সুদের হার প্রদত্ত ঋণের 15%। সামুদ্রিক বাণিজ্যে ঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ ছিল আরও বেশি, প্রায় 60%। অধ্যাপিকা থাপার মানে রমিলা থাপার যদিও এই ব্যবস্থা সম্পর্কে তার আর্লি ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, এই বক্তব্যটা তোমরা দেখে এখান থেকে লিখতে পারবে। হাউ মাচ টু অল দিস ওয়াজ অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিস রিমেইন আনসার্টেইন। প্যারা করে লিখবে, মৌর্য যুগে অর্থনৈতিক জীবনে বহুমুখী কর্মধারা রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করলেও জনজীবনের ক্ষেত্রে উপকারী হয়েছিল কিনা তা তর্ক সাপেক্ষ। তবে রমিলা থাপার সহ বহু ঐতিহাসিকই মনে করেন যে মৌর্যদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রজা কল্যাণে সহায়ক ছিল, এটিও তর্ক সাপেক্ষ। তবে অধ্যাপিকা থাপার প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রযন্ত্রের প্রবল ও অবিসংবাদী কর্তৃত্বের মধ্যে মৌর্য অর্থনীতি কি অন্তিম পর্বে সংকটাপন্ন হয়ে পড়েছিল? অবদান শতকের একটি কাহিনীতে তিনি এমনই এক সংকটের আভাস দেখেছেন। মৌর্য আমলে কৃষি অর্থনীতির তর্কাতীত উন্নতি ঘটলেও তার অন্যতম সমস্যা ছিল প্রাকৃতিক দুর্যোগ। তদুপরি মৌর্য আমলে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যত বেশি সম্পদ সংগ্রহের প্রবণতা ছিল, মৌর্য আমলে কৃষি অর্থনীতির তর্কাতীত উন্নতি ঘটলেও তার অন্যতম সমস্যা ছিল প্রাকৃতিক দুর্যোগ। তদুপরি মৌর্য আমলে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যত বেশি সম্পদ সংগ্রহের প্রবণতা ছিল, তার সমান অনুপাতে সম্পদ বন্টন ও বিতরণের ক্ষেত্র দুর্লভ। বলা বাহুল্য, এই জাতীয় উভয় সংকট সম্ভবত মৌর্য আমলে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থাকে 135 বছরের বেশি জীবনী শক্তি দিতে পারেনি। প্যারা করে এটি শেষ প্যারা। পরিশেষে বলা দরকার যে মৌর্য অর্থনৈতিক কার্যকলাপ রাষ্ট্রের আর্থিক ভিত্তিকে দৃঢ় করেছিল, যার ফলে পাটলিপুত্র, কৌশাম্বী, শ্রাবস্তী, তক্ষশিলা প্রভৃতি নগরের উদ্ভব ঘটে। অর্থনৈতিক কার্যকলাপের উপর রাষ্ট্রের বিরামহীন তদারকি প্রাচীন ভারত ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। সেই কারণেই অর্থনৈতিক ইতিহাসের এক বিশিষ্ট পর্বরূপে এই যুগকে চিহ্নিত করা যায়। তো এই ছিল মৌর্য যুগের অর্থনীতি বা কর ব্যবস্থার উল্লেখ করে মৌর্য যুগের অর্থনীতির চরিত্র বা প্রকৃতি বা প্রধান বৈশিষ্ট্যগুলি কি সেই সম্পর্কে 20 নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা 100% আসবে এই প্রশ্ন বলা যায়। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য পড়া শুরু করে দাও। তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।